আজকে আমরা আলোচনা করব চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ। মানে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, আর এটা কিসের জন্য হয় সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চাহিদা কি? মানুষের কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে কি? অর্থনীতিতে চাহিদা শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে চাহিদা শব্দটি হলো কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি সেই জিনিসটা পাওয়ার সামর্থ্য থাকতে হবে, আবার অর্থ ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে। আর চাহিদা রেখা হচ্ছে কি? চাহিদা রেখাটা হচ্ছে আমাদের দাম ও চাহিদার মধ্যে যে সম্পর্কটা নির্ভর করে সেটা যেটা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে চাহিদা রেখা। দাম ও চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক বা ক্রিয়াগত সম্পর্ক বিদ্যমান। দাম ও চাহিদার মধ্যে এই ক্রিয়াগত সম্পর্কের কারণে কি হয়? চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব হচ্ছে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ। নিম্নগামিতার কারণ হিসেবে দেখো কি লিখেছে, চাহিদা সূচির মধ্যে দাম ও চাহিদার পরিমাণ সম্পর্কে আমরা যে তথ্য পাই, আমরা চাহিদা যেই সূচিটা পূর্বে পড়েছিলাম সেই চাহিদা সূচিতে দাম ও চাহিদার মধ্যে আমরা যে সম্পর্ক সম্পর্কে আমরা একটা তথ্য পাই, তাতে রেখার সাহায্যে প্রকাশ করলে চাহিদা রেখা পাওয়া যায়। তাকে আবার কি হয়? রেখার সাহায্যে প্রকাশ করলে চাহিদা রেখা পাওয়া যায়। একটি চাহিদা রেখার আকৃতি দেখেই বোঝা যায় তা বাম দিক হতে ক্রমশ ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। একটি চাহিদা রেখার আকৃতি দেখলেই বোঝা যায় যে এটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার পেছনে যে কারণগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য অবস্থা ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ, এগুলি হচ্ছে আমাদের অর্থনীতিতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে ক্রেতা একটি দ্রব্যের অতিরিক্ত একক যতই ক্রয় করবে, মানে অন্যান্য অবস্থা ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পারিপার্শ্বিক অবস্থা অপরিবর্তিত থাকলে ক্রেতা একটি দ্রব্যের অতিরিক্ত একক, একটা দ্রব্য সে 10 একক ক্রয় করেছে, আরও অতিরিক্ত 11, 12, 13 একক যতই ক্রয় করতে থাকবে ততই এর প্রান্তিক উপযোগটা হ্রাস পেতে থাকবে, ততই কি এর প্রতি মানুষের আক্ষেপ বা চাহিদাটা মানে প্রান্তিক উপযোগটা হ্রাস পেতে থাকে। এই হ্রাস পাওয়ার কারণে কি হয়? দেখো, প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে, সেজন্য দাম হ্রাস পেলে দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সেজন্য কি হয়? আবার দ্রব্যের দাম যখন হ্রাস পায় তখন চাহিদার পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে, এবং দাম বৃদ্ধি পেতে থাকলে চাহিদার পরিমাণও হ্রাস পেতে থাকে। আবার দামটা বৃদ্ধি পেতে থাকলে চাহিদার পরিমাণটাও হ্রাস পেতে থাকে। চাহিদাবৃদ্ধির এই প্রবণতা রেখাচিত্রের সাহায্যে, আমরা চাহিদাবৃদ্ধির প্রবণতাটা যদি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করতে যাই তাহলে কি হয়? চাহিদাবৃদ্ধির প্রবণতাটা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করলে যে একটা রেখা পাওয়া যায় সেটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। সাহায্যে প্রকাশ করলে তা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আয় প্রভাব। চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে আয় প্রভাব। আয় প্রভাবে কি হচ্ছে? কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ক্রেতার আয় বৃদ্ধি পেয়েছে বলা চলে। কোনো একটি দ্রব্যের দাম হ্রাস পেয়েছে, কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ক্রেতার আয় বৃদ্ধি পেয়েছে বলা চলে। আবার দাম বৃদ্ধি পেলে ক্রেতার আয় হ্রাস পেয়েছে বলা চলে। আবার দাম বৃদ্ধি পেলে ক্রেতার আয়টা হ্রাস পেয়েছে বলা চলে। কোনো দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে আগে যদি সে 4 টাকায় কিনতো এখন সে 3 টাকায় কিনতে পারতেছে, তাহলে কি ক্রেতার আয়টা বাড়ছে। আবার দাম বৃদ্ধির ফলে ক্রেতার আয় হ্রাস পেয়েছে, কোনো দ্রব্য আগে 4 টাকায় কিনতে পারতো এখন 5 টাকায় কিনতেছে, তাহলে ওর আয় হ্রাস পেয়েছে। এদিকে দামের আয় প্রভাব বলে, এটিকে কি বলা হয়? দামের আয় প্রভাব বলা হয়। মনে করি এক ব্যক্তির মাসিক আয়, দেখো কোনো এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। আমরা মনে করি কি কোনো এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 10,000 টাকা, সে 1,000 টাকা দিয়ে প্রতি মাসে 40 কেজি চাল ক্রয় করে। উনি 1,000 টাকা দিয়ে মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। প্রতি মাসে সে 10,000 টাকার মধ্যে 1,000 টাকা দিয়ে সে প্রতি মাসে 40 কেজি চাল ক্রয় করে। ক্রেতার মাসিক আয় বৃদ্ধি পেয়ে 12,000 টাকা হওয়ায়, ক্রেতার মাসিক আয়টা বৃদ্ধি পেয়ে 12,000 টাকা হওয়ায় অতিরিক্ত আয়ের কিছু চাল বেশি ক্রয় করলে চালের চাহিদা বৃদ্ধি পায়। দেখো, সে
সে কী করেছে, চালের চাহিদাও হ্রাস পেতে থাকে। চাহিদা বৃদ্ধির এই প্রবণতা রেখচিত্রের সাহায্যে প্রকাশ করলে, চাহিদা বৃদ্ধির এই প্রবণতাটা রেখচিত্রের সাহায্যে প্রকাশ করলে কি হয়, তার বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। চাহিদা বৃদ্ধির প্রবণতার ফলে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাবটা দেখো, পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকে। অর্থাৎ চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার ক্ষেত্রে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও আমাদের এই ঘটনাটা ঘটে থাকে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পরিবর্তক দ্রব্য কী, পরিপূরক দ্রব্য কী, এগুলি সব ডিটেলসে বলে দিব। যেমন কালি ও কলম পরস্পর পরিপূরক দ্রব্য। কালি ও কলম পরিপূরক কি, একটা ছাড়া আর একটা চলে না। কলম ছাড়া, যেমন কালি ছাড়া কলম হবে না, আবার কলম ছাড়াও কালির কোনো ভ্যালু নেই। এরকম কালি ও কলম দুটি পরিপূরক দ্রব্য। এবং চিনি ও গুড় পরিবর্তক দ্রব্য। এবং চিনি ও গুড় হচ্ছে কি, আবার পরিবর্তক দ্রব্য। যেমন চিনির বদলে আমরা গুড় খেতে পারি, আবার গুড় না পেলে চিনি দিয়েও আমরা গুড়ের কাজটা করতে পারি। তাহলে কি হলো, কালি ও কলম হচ্ছে পরিপূরক দ্রব্য আর চিনি ও গুড় হচ্ছে পরিবর্তক দ্রব্য। কোনো একটি দ্রব্যের দাম যদি হ্রাস পায়, কোনো একটি দ্রব্যের দাম যদি হ্রাস পায়, এই কালি ও কলম বা চিনি ও গুড় যে কোনো একটি দ্রব্যের দাম যদি হ্রাস পায় আর অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত থাকলে, তাহলে ক্রেতার সস্তা দামের দ্রব্যটি অধিক ক্রয় করবে। যেমন কালি ও কলম পরিপূরক দ্রব্য, আবার পরিবর্তক দ্রব্য হচ্ছে গুড় ও চিনি। এখন গুড় ও চিনির মধ্যে গুড়ের দাম যদি বেড়ে চিনির দাম কমে যায়, তাহলে মানুষ কী করবে, গুড় রেখে চিনি ক্রয় করবে বেশি, মানে চিনির চাহিদাটা তখন বেড়ে যাবে, গুড়ের চাহিদাটা কমে যাবে। এমনকি যেটার দাম সস্তা হয়ে যায়, যে দামটা সস্তা হয়ে যায় দ্রব্যটি অধিক ক্রয় করবে ক্রেতা, সেই দ্রব্যটি যে দামটা সস্তা সেই দামটা ক্রেতা অধিক ক্রয় করবে। সস্তা দ্রব্য অধিক ক্রয়ের ফলে চাহিদা সম্প্রসারিত হবে। মানে সস্তা দ্রব্যটা যেটার দাম কমে গেল সেটার ক্রয়ের ফলে আমাদের কি চাহিদাটা সম্প্রসারিত হয়। অন্যদিকে আবার দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে দ্রব্যটির চাহিদা সংকোচন হবে। আবার গুড়ের দামটা হ্রাস পেয়ে যদি আবার চিনির দাম বৃদ্ধি পায়, চিনির দাম বৃদ্ধি পেলে তাহলে আমরা চিনির চাহিদা কমিয়ে গুড়ের চাহিদাটা সম্প্রসারিত করতে পারি বা গুড়ের চাহিদাটা বেড়ে যায়। অন্যদিকে এই বৃদ্ধি পাওয়ার ফলেই যে রেখাটা তৈরি হয়, আর এই সম্পর্কটা যখন কোনো একটা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন দেখা যায় কি চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে পড়ে। চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে, দেখো, চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। চাহিদা বিধির প্রভাবে, চাহিদা বিধিটা তো আমরা আগেই শিখেছি, এখনও আবার বলতেছি। চাহিদা বিধিটা হচ্ছে দ্রব্যের দামের সাথে চাহিদার সম্পর্ক। দাম বাড়লে চাহিদাটা বাড়ে, আবার দাম কমলে চাহিদাটা কমে। দাম ও চাহিদার এই যে সম্পর্ক সেটাকে বলা হয় চাহিদা বিধি। চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণটা বাড়ে, আবার কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণটা কি হয়, কমে যায়। দাম ও চাহিদার এই বিপরীতমুখী ক্রিয়াগত সম্পর্ককেই, দাম ও চাহিদার মধ্যে এই বিপরীতমুখী ক্রিয়াগত সম্পর্কটাকে কি বলা হয়, চাহিদা বিধি। আর এই দাম ও চাহিদার বিপরীতমুখী ক্রিয়াগত সম্পর্ককে চাহিদা বিধি বলে। আবার চাহিদা বিধি এর বৈশিষ্ট্যের জন্যই, চাহিদা বিধিটার এইরূপ বৈশিষ্ট্যের জন্যই কি হয়, বিধির এইরূপ বৈশিষ্ট্যের জন্যই চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। চাহিদা বিধির এরূপ বৈশিষ্ট্য, যেমন দাম বাড়লে চাহিদা বাড়ে, আবার দাম কমলে চাহিদা কমে, দাম বাড়লে চাহিদাটা কমে আর দাম কমলে চাহিদাটা বাড়ে। এইরূপ বৈশিষ্ট্যের কারণেই চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। ক্রমাগত ক্রয় ক্ষমতা বা সামর্থ্যের উপরও চাহিদা বিধির চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। ক্রয় ক্ষমতা বা সামর্থ্য জিনিসটা কি, কোনো দ্রব্যের দাম বাড়লে তা অনেক ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যেমন সামান্য আয়ের লোকের যদি একটা দ্রব্যের দাম বাড়ে তাহলে সে আর ওই দ্রব্যটা ক্রয় করতে পারে না, এটা তার ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়। কোনো দ্রব্যের দাম বাড়লে তা অনেক ক্রেতার ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, ফলে তার সামগ্রিক চাহিদাটা ফলে কমে যায়। আবার সামর্থ্য বা ক্রয় ক্ষমতা যদি বেড়ে যায় তখন তার দ্রব্য ক্রয় ক্ষমতাটা
বেড়ে যায়, দ্বিতীয়ত দ্রব্যের দাম কমলে সে অধিক দ্রব্য ক্রয় করতে পারে, আবার দাম কমলে অনেক ক্রেতা সেটি ক্রয় করতে সমর্থ হয়। দেখো, আবার দাম যদি কমে যায়, দাম বাড়লে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, আবার দাম যদি কমে যায় তাহলে অনেক ক্রেতার ক্রয় ক্ষমতা সামর্থ্যের ভিতরে চলে আসে, তখন অনেক ক্রেতাই এই দ্রব্যটি ক্রয় করতে পারে। এভাবে দাম ও চাহিদার বিপরীত সম্পর্কটা দেখা যায়। আর এই দাম ও চাহিদার বিপরীতমুখী এই সম্পর্কের কারণে কি চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে, অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান, এর জন্য চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়।